আপনি কি রাষ্ট্র পরিচালনার মূল দলিল সংবিধান সম্পর্কে আগ্রহী? আপনি কি জানতে চান কিভাবে সংবিধান প্রণীত হয়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি লুৎফর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি সংবিধান পাঠ আলোচনার দ্বিতীয় পর্বে। আপনারা চাইলে আই বাটনের লিংক ধরে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। সংবিধানের প্রণয়ন পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন পদ্ধতি সংবিধান প্রণীত হয়। অধ্যাপক গেটেল সংবিধান প্রণয়নের 4টি পদ্ধতির কথা বলেছেন। এর মধ্যে একটি হচ্ছে অনুমোদনের মাধ্যমে, আরেকটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে। আমরা এই 4টি পদ্ধতি পর্যায়ক্রমে আলোচনা করব। আমাদের প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে অনুমোদনের মাধ্যমে সংবিধান প্রণীত হতে পারে। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠার সূচনা লগ্নে প্রথম পর্যায়ে যখন গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা বা মৌলিক মানবাধিকারের ধারণা সৃষ্টি হয়নি, তখন রাষ্ট্র পরিচালিত হতো স্বেচ্ছাচারী রাজাদের দ্বারা। কিন্তু কালের পরিক্রমায় যখন গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের ধারণা প্রতিষ্ঠিত হতে থাকলো, তখন তারা জনরোষের ভয়ে বা বিপ্লবের ভয়ে ভীত হয়ে একটি বিধিবদ্ধ দলিলের মাধ্যমে জনগণের নিকট শাসন ক্ষমতা প্রয়োগ করার একটা অঙ্গীকার করলেন। রাজাদের প্রদত্ত চুক্তির এইসব শর্তাবলীকেই পরবর্তীতে সংবিধান বলা হয়ে থাকে বা পরবর্তীতে সংবিধান বলে বিবেচনা করা হয়। যেমন বলা যেতে পারে যে 1799 সালে ফরাসি সম্রাট নেপোলিয়ান, তারপর 1905 সালে রাশিয়ার জার নিকোলাস, 1849 সালে অস্ট্রিয়ার রাজা ফ্রান্সিস জোসেফ নিজ নিজ দেশের সংবিধান এভাবে প্রণয়ন করেন। এরপরের পদ্ধতি হচ্ছে গণপরিষদ। আধুনিক রাষ্ট্রে এই গণপরিষদের মাধ্যমে সাধারণত সংবিধান প্রণীত হয়ে থাকে। এই পদ্ধতিতে সাধারণত সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠন করা হয়। এই গণপরিষদে খসড়া সংবিধান তৈরি করে। সংখ্যাগরিষ্ঠের ভোটে তা অনুমোদিত হলেই সংবিধান হিসেবে চূড়ান্তভাবে গৃহীত হয়। কখনো কখনো গণপরিষদে গৃহীত সংবিধানকে অনুমোদনের জন্য গণভোটে পাঠানো হয়। যেমন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য 1972 সালের 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি করা হয়। 1972 সালের 4 নভেম্বর খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 1972 সালে 16 ডিসেম্বর কার্যকর হয়। কেসিওয়ার বলেন যে কেসিওয়ারের মতে এটা আধুনিক সময়ে সংবিধান প্রণয়নের স্বাভাবিক পদ্ধতি। এরপরে হচ্ছে বিবর্তনের মাধ্যমেও সংবিধান প্রণীত হয়। গণতান্ত্রিক ধ্যানধারণার প্রসারের ফলে রাষ্ট্রীয় ক্ষমতা স্বেচ্ছাচারী শাসকদের কাছ থেকে বাস্তবে ক্রমশ হস্তান্তরিত হতে পারে, আর জনগণ তাদের প্রতিনিধিদের ক্ষমতাকেই শেষ পর্যন্ত বৈধ বলে স্বীকৃতি দিতে পারে। এভাবে প্রচলিত রাজনৈতিক রীতিনীতিকে নিয়ে সংবিধানের ক্রমবিকাশ ঘটে। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে ব্রিটিশ সংবিধান। আমরা এর পরবর্তী পদ্ধতিটি দেখি, সেটি হচ্ছে বিপ্লব। বিপ্লবের মাধ্যমেও অনেক সময় সংবিধান প্রতিষ্ঠিত হয়। বিপ্লব তখনই ঘটে যখন প্রচলিত সরকার ও সরকারের অত্যাচার উৎপীড়নে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে। নিয়মতান্ত্রিক উপায়ে যখন এদেরকে সরানো যায় না, তখনই জনগণ বিপ্লবের পথ ধরে তাদেরকে ক্ষমতাচ্যুত করে। আর বিপ্লব উত্তরকালে বিপ্লবীদের দ্বারাই বিপ্লবী পরিষদই নতুন সংবিধান প্রণয়ন করে। আবার কখনো কখনো সংবিধান কমিশনের উপর শাসনতন্ত্র প্রণয়নের দায়িত্ব অর্পণ করা হয়। এসব ক্ষেত্রে জনগণের অনুমোদনের জন্য গণভোটেরও ব্যবস্থা করা হয়। 1917 সালে রাশিয়াতে এবং স্পেনে উক্ত পদ্ধতিতে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। আর একটা পদ্ধতিও রয়েছে, সেটা হচ্ছে যে প্রতিনিধি পরিষদের মাধ্যমে সংবিধান প্রণীত হয়ে থাকে।
এটা যদিও এখন তেমন দেখা যায় না। পাকিস্তানের প্রথম যে সংবিধানটা প্রণীত হয়েছিল এটা এই পদ্ধতিতে হয়েছিল, তবে অবশ্যই ওই সংবিধান পরবর্তীতে বাতিল হয়ে যায়। পরবর্তী যে সংবিধান প্রণয়ন করা হয় সেখানে আবার এই পদ্ধতি, মানে এই যে প্রতিনিধি পরিষদের যে পদ্ধতি, এটা অনুসরণ করা হয়নি। আমরা এই আলোচনা থেকে এটা স্পষ্ট হতে পারলাম যে সংবিধান প্রণয়নের নানা পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতিগুলো অনুসরণ করে অনেক ক্ষেত্রেই কার্যকর সংবিধান প্রণীত হয়েছে।